আসসালামু আলাইকুম সুপ্রিয় চিকিৎসকবৃন্দ এবং মেডিকেল শিক্ষার্থীবৃন্দ, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আপনাদের মাঝখানে নিয়ে এসেছি বাংলাদেশের অন্যতম জনপ্রিয় একজন আমাদের সবার প্রিয় ম্যাম। ম্যাম, আজকের ক্লাসটি হচ্ছে ম্যানেজমেন্ট অফ আ বার্ন পেশেন্ট। আমাদের আজকের মেন্টর হচ্ছেন আমাদের সবার প্রিয় উত্তরবঙ্গের আমাদের অত্যন্ত জনপ্রিয় ম্যামকে আসলে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই, আমাদের সবার প্রিয় আফরোজা নাজনীন আশা ম্যাম। তো চলুন তাহলে আর দেরি না করে ম্যামের অসাধারণ ক্লাসটি আমরা শুরু করে দিই। ম্যামের ক্লাসে যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে, প্রশ্নটি আমাদেরকে আমাদের কমেন্ট সেকশনে আপনি করতে পারেন, অথবা আপনি হচ্ছে আমরা শেষ 10 মিনিট বা 5 মিনিট আমরা আপনাদের কোশ্চেন অ্যান্সার সেশনগুলো দেওয়ার চেষ্টা করব, বা ম্যামের সেশনটি পরবর্তীতে দেখার পরও যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে সেটিও আপনি আমাদের কমেন্ট সেকশনে করতে পারেন। আমরা চেষ্টা করব আপনাদের প্রশ্নগুলো উত্তর দেওয়ার জন্য। তো চলুন তাহলে আর দেরি না করে ম্যামের ক্লাসটি আমরা শুরু করি। সকলকে ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আসসালামু আলাইকুম। ম্যাম, আপনি তাহলে শুরু করতে পারেন প্লিজ। আসসালামু আলাইকুম। আসলে আজকের ক্লাসটা আমি করাতে চাচ্ছিলাম শুধুমাত্র ফিফথ ইয়ার এমবিবিএস এমবিবিএস এর স্টুডেন্টের জন্য এই ক্লাসটা জরুরি বলেই আমি ক্লাসটা নিতে সম্মতি জ্ঞাপন করেছিলাম। আমি এই ক্লাসটি রাজশাহী মেডিকেল কলেজের স্টুডেন্টের জন্য অলরেডি নিয়েছি, কিন্তু রাজশাহী মেডিকেল কলেজ ছাড়াও রাজশাহী ইউনিভার্সিটির আরো কিছু মেডিকেল কলেজ আছে যেখানে বার্নের ক্লাসগুলো আসলে হয় না, যার জন্য আমি খুবই ইন্টারেস্টেড হয়ে এই ক্লাসটা নিতে আগ্রহী হয়েছি। আমার মনে হয় যারা ফাইনাল ইয়ারের স্টুডেন্ট তারা এই ক্লাসটিতে উপকৃত হবে। আমার ক্লাসটি গোছানো আছে পরীক্ষাকে কেন্দ্র করে, এর বেশি কিছু না। খুবই বলতে পারো একদম কম্প্রেসড ওয়েতে যা পরীক্ষা রিলেটেড কিছু কথা নিয়ে আজকের ক্লাস। ম্যানেজমেন্ট অফ বার্ন পেশেন্ট। প্রথমেই বলতে হবে যে হোয়াট ইজ বার্ন। খুবই ইজি একটা কোশ্চেন, কিন্তু যারা ক্লাসগুলো করে না বা যেসব মেডিকেল কলেজে ক্লাসগুলো হয় না বার্ন রিলেটেড বা প্লাস্টিক সার্জারি রিলেটেড, বা যে মেডিকেল কলেজগুলোতে বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ডিপার্টমেন্ট নেই, সেখানকার স্টুডেন্টরা ঘাবড়ে যায় যে বার্ন সম্পর্কে তো আমরা কিচ্ছু জানি না, তাহলে কিভাবে পরীক্ষায় পাশ করে আসব। আগে একটা সময় ছিল যে বার্ন নিয়ে বা প্লাস্টিক সার্জারি নিয়ে খুব বেশি কোশ্চেন আসতো না বা একেবারেই আসতো না। এখন কিন্তু রেগুলার রিটেন। তাহলে হোয়াট ইজ বার্ন? বার্নের ডেফিনেশন যদি আমরা চিন্তা করি, জিনিসটা খুবই ইজি। বার্ন মে বি ডিফাইন্ড অ্যাজ টিস্যু ইনজুরি। জিনিসটা হচ্ছে টিস্যু ইনজুরি ফ্রম থার্মাল অ্যাপ্লিকেশন। সেটা হিট হতে পারে অথবা কোল্ড হতে পারে। অ্যাবজর্পশন অফ ফিজিক্যাল এনার্জি মে বি ইলেকট্রিসিটি, ফ্রিকশন বার্ন অর আয়োনাইজিং রেডিয়েশন। যেখানে কেমিক্যাল কন্ট্যাক্ট বলছি সেটা অ্যাসিড অর অ্যালকালি হতে পারে। তাহলে বার্ন মে বি ডিফাইন্ড অ্যাজ টিস্যু ইনজুরি ফ্রম হিট অর কোল্ড, absorption of electricity, friction, ionizing radiation, and by chemical contact. তাহলে ডেফিনেশনটা যদি আমি চিন্তা করি, এখন তোমাদেরকে যদি কোশ্চেন করা যায় যে ডিফাইন বার্ন না বলে যখন কোশ্চেন করা হবে যে কজেস অফ বার্ন, ইজি ডেফিনেশন থেকে আমরা জানতে পারলাম হিট হতে পারে, কোল্ড হতে পারে, অথবা ফ্রিকশন বার্ন হতে পারে, ইলেকট্রিসিটি হতে পারে, রেডিয়েশন হতে পারে, কেমিক্যাল বার্ন হতে পারে। এই সবগুলোই কজ। তার মানে ডেফিনেশনটা আসছে কজ থেকে। ডেফিনেশনটা তাহলে ইজি। এটা একটা টিস্যু ইনজুরি যেগুলো হিট বা কোল্ড থেকে হচ্ছে, কেমিক্যাল ইনজুরি থেকে হচ্ছে, অথবা ইলেকট্রিসিটি কিংবা আয়োনাইজিং রেডিয়েশন, ফ্রিকশন বার্ন এগুলো থেকে হচ্ছে। তাহলে কজ অফ বার্ন এবং ডেফিনেশন অফ বার্ন কাছাকাছি জিনিস, মনে রাখতে কঠিন হওয়ার কথা না। তাহলে এখন যদি বলে যে 5টা কারণ বলো, কজ বলো বার্নের, সোজা হিসাব সবচাইতে কমন যেটা সেটা হচ্ছে ফ্লেম বার্ন, আগুনে পুড়ে যাওয়া। আরেকটা হতে পারে স্ক্যাল্ড, যে কোনো গরম তরলে, গরম বা ফুটন্ত তরলে, সেটা গরম পানি হতে পারে, গরম খিচুড়ি হতে পারে, গরম ডাল হতে পারে, কিংবা কলকারখানায় গরম কোনো পদার্থ হতে পারে। অনেক সময় কি হয়, ইলেকট্রিক বার্ন হয়। ইলেকট্রিক বার্ন আবার 2 ধরনের হয়, একটা হচ্ছে হাই ভোল্টেজ ইলেকট্রিক বার্ন, আর একটা হচ্ছে লো ভোল্টেজ ইলেকট্রিক বার্ন।
বাড়ির ভিতরে যে ধরনের বার্নগুলো ইলেকট্রিক বার্ন হয় সেগুলো হচ্ছে লো ভোল্টেজ, আর বাইরে মোটা মোটা তারের মাধ্যমে যে বার্নগুলো হয় এটা হচ্ছে হাই ভোল্টেজ ইলেকট্রিক বার্ন। আর হচ্ছে কেমিক্যাল বার্ন। কেমিক্যাল বার্ন আবার অ্যাসিড বার্ন অথবা অ্যালকালি বার্ন হতে পারে। অ্যাসিড দিয়ে হলে অ্যাসিড বার্ন, অ্যালকালি দিয়ে হলে অ্যালকালি বার্ন। ইজি, ইটস ইজি। ফ্রিকশন বার্ন নিয়ে কারো মাথায় কোশ্চেন আসতে পারে যে ফ্রিকশন বার্নটা কি জিনিস। রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টে দেখা যায় অনেক সময় ছেঁচড়ে চলে গেছে কোনো মানুষ, সারা গায়ে মনে হবে কেউ যেন ডলা দিয়ে চামড়াগুলো উঠানোর চেষ্টা করেছে। এটা এক ধরনের টিস্যু ইনজুরি। এটা এই পেশেন্ট গুলো বার্ন হিসেবে ট্রিটমেন্ট দিই। আর আসছে রেডিয়েন্ট ইনজুরি। রেডিয়েশন থেরাপিতে অনেক সময় গেলে হয়ে যায় ইলেকট্রোম্যাগনেটিক এনার্জির কারণে। আরেকটা যেটা বলছিলাম কোল্ড দিয়ে অতিরিক্ত ঠান্ডায় যে বার্নটা হয় সেটাকে বলে ফ্রস্ট বাইট। ফ্রস্ট বাইটটা আমাদের দেশের জন্য প্রযোজ্য না, কিন্তু শব্দটা জানতে হবে যে অতিরিক্ত গরমে যেমন বার্ন হতে পারে অতিরিক্ত ঠান্ডাতেও বার্ন হতে পারে। এই অতিরিক্ত ঠান্ডাতে বার্ন হয় ফ্রস্ট বাইট। শীত প্রধান দেশে ফ্রস্ট বাইট হয়ে থাকে। ক্লাসিফিকেশন অফ বার্ন, ভাইভাতে বলতে পারে যে বার্নের পেশেন্টকে কিভাবে ক্লাসিফাই করতে পারো। অনেকভাবে ক্লাসিফাই করা যেতে পারে। আবার যদি চলে আসি কজের মানে কারণের দিক থেকে, তাহলে ফ্লেম বার্ন, স্ক্যাল্ড, ইলেকট্রিক বার্ন, কেমিক্যাল বার্ন এভাবে বলা যেতে পারে। অথবা ডেপথনেস যদি চিন্তা করা যায়, সাধারণত ডেপথনেস নিয়েই মাথায় রেখেই স্যারেরা এই কোশ্চেনটা করে স্টুডেন্টদেরকে যে বার্নের ক্লাসিফিকেশন করো। তাহলে অ্যাকর্ডিং টু ডেপথ জানতে হবে যে বার্নের ক্লাসিফিকেশন এটা সুপারফিশিয়াল বার্ন হতে পারে, সুপারফিশিয়াল পার্শিয়াল থিকনেস বার্ন হতে পারে, ডিপ পার্শিয়াল থিকনেস বার্ন হতে পারে, আর ফুল থিকনেস বার্ন হয়। সুপারফিশিয়াল বার্নকে অনেক জায়গায় বিভিন্ন বই পুস্তকে এক এক জায়গায় এক এক ভাবে ডিসক্রাইব করা থাকে। কোনো কোনো বইতে বলা হয় সুপারফিশিয়াল বার্নটা ফার্স্ট ডিগ্রি বার্ন, সুপারফিশিয়াল পার্শিয়াল থিকনেস বার্নটা হচ্ছে সেকেন্ড ডিগ্রি বার্ন, ডিপ পার্শিয়াল থিকনেস বার্ন যেটা সেটাকে থার্ড ডিগ্রি বার্ন হিসেবে কোথাও কোথাও বলা হয়েছে, আর ফুল থিকনেস বার্ন যেটা সেটা ফোর্থ ডিগ্রি বার্ন, বা বলতে পারো পুরোপুরি ডিপ যেটা ডিপ ডার্মাল বার্ন। তাহলে আমি রিপিট করছি, ক্লাসিফিকেশন অফ বার্ন যদি বলে তাহলে ডেপথনেস, অ্যাকর্ডিং টু ডেপথনেস বলতে হবে সুপারফিশিয়াল বার্ন, সুপারফিশিয়াল পার্শিয়াল থিকনেস বার্ন, ডিপ পার্শিয়াল থিকনেস বার্ন এন্ড ফুল থিকনেস বার্ন। এটাকে আমরা ফার্স্ট ডিগ্রি, সেকেন্ড ডিগ্রি, থার্ড ডিগ্রি অথবা ফোর্থ ডিগ্রি বার্ন হিসেবেও ক্লাসিফাই করতে পারি। এখন কথা হচ্ছে যে এই যে ক্লাসিফিকেশন ডেপথনেস অনুযায়ী ক্লাসিফিকেশনটা কেন করা হচ্ছে? ক্লাসিফিকেশনটা করানো হচ্ছে দুটো কারণে। একটা হচ্ছে আমরা কি ধরনের ড্রেসিং ম্যাটেরিয়াল ইউজ করব এবং কিভাবে ম্যানেজ করলে পেশেন্টটা সবচেয়ে বেনিফিটেড হবে, এক। আর দুই নম্বর হচ্ছে পেশেন্টের অ্যাটেন্ডেন্টকে বা পেশেন্টকে কাউন্সিলিং এর ব্যাপারে আমাদের এই ডেপথনেসটা কাজে লাগবে। কারণ বলা হয় যে অনেক বেশি পেইনফুল বার্ন যেটা, সেটা সাধারণত ফার্স্ট ডিগ্রি বা সেকেন্ড ডিগ্রি বার্নের ক্ষেত্রেই পেইনটা বেশি থাকে। যত ডিপ বার্ন পেইন তত কম। এভাবে যদি আমি চিন্তা করি যে সুপারফিশিয়াল পার্শিয়াল থিকনেস বার্ন, ডিপ পার্শিয়াল থিকনেস বার্ন বা ডিপ ডার্মাল বার্ন কিভাবে আলাদা করা যাবে বা তুমি ডিফারেন্সিয়েট করবে কিভাবে, সেটা হচ্ছে অ্যানাটমি যদি চিন্তা করি, সুপারফিশিয়াল পার্শিয়াল থিকনেস বার্ন প্যাপিলারি ডার্মিস পর্যন্ত বার্ন হয়ে থাকে। তার মানে আমাদের স্কিনের যে দুটো অংশ, একটা হচ্ছে এপিডার্মিস আর ডার্মিসের একটা অংশ হচ্ছে প্যাপিলারি ডার্মিস পর্যন্ত যদি বার্ন হয় সেটাকে বলা হয় সুপারফিশিয়াল পার্শিয়াল থিকনেস বার্ন। আর রেটিকুলার ডার্মিস পর্যন্ত যদি বার্ন হয় সেটা হচ্ছে ডিপ পার্শিয়াল থিকনেস বার্ন। তাহলে ডার্মিসের দুটো অংশ, একটা প্যাপিলারি ডার্মিস, একটা রেটিকুলার ডার্মিস। প্যাপিলারি ডার্মিস পর্যন্ত সুপারফিশিয়াল পার্শিয়াল থিকনেস বার্ন, আর ডিপ পার্শিয়াল থিকনেস বার্নটা হচ্ছে রেটিকুলার ডার্মিস পর্যন্ত। আর ডিপ ডার্মাল বার্ন তাহলে কোনটা? যেটা এতটাই ডিপ যে আমাদের হেয়ার ফলিকল বুটগুলো পর্যন্ত বার্ন হয়ে যায়। তাহলে যেটা বলা শুরু করেছিলাম যে পেইন বেশি তার মানে সুপারফিশিয়াল, পেইন কম ডিপ পার্শিয়াল থিকনেস, আর ডিপ ডার্মাল পেইন থাকবে না। কালারের কথা যদি চিন্তা করি তাহলে হোয়াইট টু পিঙ্ক, সামটাইমস চেরি রেড কালার, এটা হচ্ছে সুপারফিশিয়াল পার্শিয়াল থিকনেস বার্ন।
আর যদি দেখা যায় হোয়াইট, ওয়াক্সি বা পার্ল হোয়াইট, কখনো কখনো খাকি কালার, এই ধরনের বার্নগুলোকে আমরা সাধারণত মনে করি যেগুলো ডিপ পার্শিয়াল থিকনেস বার্ন। আর ডিপ ডার্মাল বার্ন অনেক সময় ডিপ পার্শিয়াল থিকনেস বার্নের মতোই কালার নিয়ে আসে, যে পার্লি হোয়াইট অথবা খাকি অথবা মেহগনি কালার, মেহগনি কাঠের কালার, অথবা একদম পুরে কালো হয়ে গেছে, এটা হচ্ছে ডিপ ডার্মাল বার্ন। এটা সাধারণত ইলেকট্রিক বার্ন গুলো এতটা ডিভাস্টেটিং হয়ে থাকে। আমি যদি ক্যাপিলারি ফিলিং চিন্তা করি, তাহলে র্যাপিড ফিলিং হবে সুপারফিশিয়াল বার্নের ক্ষেত্রে, আর ডিপ বার্নের ক্ষেত্রে হবেই না, থাকবেই না, ক্যাপিলারি ফিলিং থাকবে না। ব্লিস্টার কোন বার্নে হবে? ব্লিস্টার থাকবে সুপারফিশিয়াল পার্শিয়াল থিকনেস বার্নে এবং সামটাইমস ডিপ পার্শিয়াল থিকনেস বার্নেও থাকতে পারে। তবে ডিপ ডার্মাল বার্নে কোনো ব্লিস্টার থাকবে না। তাহলে মজাটা দেখো, ডিপ ডার্মাল বার্নে পেইন থাকছে না, ব্লিস্টার থাকছে না। ডিপ ডার্মাল বার্নে পেশেন্ট বলে যে আমার ব্যথা নেই, তারা খুবই হ্যাপি যে তাদের কোনো ব্যথা নেই। আসলে তখন আমরা বেশি চিন্তিত, কারণ এটা ডিপ ডার্মাল বার্ন, তার এই জন্যই পেইন নেই, তার ব্লিস্টারও ফর্ম করেনি। এখন আসি, কথা বলছিলাম যে কাউন্সেলিংটা কিভাবে করব, কেন করব, বা ডেপথ টেস্টটা আমাদের কি উপকার করছে। কাউন্সেলিং এ বলতে হবে, যদি 2 সপ্তাহের মধ্যে হিল হয়ে যায়, বার্নের জায়গাটা, ক্ষতস্থানটা শুকিয়ে যায়, তাহলে এটা আসলে সুপারফিশিয়াল পার্শিয়াল থিকনেস বার্ন ছিল। 2 সপ্তাহের মধ্যে শুকিয়ে গেল এবং 2 সপ্তাহের মধ্যে হিল হয়ে যাওয়ার কারণে কোনো স্কার থাকবে না। কিছু পেশেন্টের ডিপিগমেন্টেশন থাকতে পারে, নাও থাকতে পারে। আর ডিপ পার্শিয়াল থিকনেস বার্নের ক্ষেত্রে 3 থেকে 4 সপ্তাহ লাগবে হিল হতে, আর সেক্ষেত্রে স্কার থাকবে। আর ডিপ ডার্মাল বার্নে হিল হবে না, এই পেশেন্ট গুলোকে অবশ্যই সার্জিক্যাল ইন্টারভেনশনে যেতে হবে। আমার কিছু স্লাইড রেডি করা ছিল তোমাদের জন্য, দেখি আমি একটু দেখানো যায় কিনা। এই যে একটা ছবি দেখা যাচ্ছে, এটা হচ্ছে সুপারফিশিয়াল বার্নের পেশেন্ট। সুপারফিশিয়াল বার্নে দেখো কেমন একটা পিঙ্ক পিঙ্ক ভাব, এবং ডান দিকের ছবিটাতে দেখা যাচ্ছে এটা হিল হয়ে গেছে, এবং হিল হয়ে গেছে সামান্য কিছু ডিপিগমেন্টেশন ছাড়া, মোটামুটি ভালো একটা হিলিং হয়েছে। এটা 2 সপ্তাহের মধ্যে হিলিং হওয়াতেই এরকম একটা হিলিং হয়েছে, যেটা আর কিছুদিন যাওয়ার পরে হয়তো বোঝাই যাবে না তার এই জায়গাটা পুড়ে গিয়েছিল। কোনো স্কার নেই, না হাইপারট্রফিক স্কার, না কেলয়েড, এবং ডিপিগমেন্টেশনটাও মিনিমাম অ্যাকসেপ্টেবল। এই পেশেন্টটা দেখো, এই পেশেন্টটা একটা ইলেকট্রিক বার্নের পেশেন্ট। ডান দিকেরটা ডিপ ডার্মাল, দ্যাট মিনস 4 ডিগ্রি বার্ন, আর বাম দিকটা হচ্ছে ডিপ পার্শিয়াল থিকনেস বার্ন, দ্যাট মিনস 3rd ডিগ্রি বার্ন। এখন যদি আমরা দুটা জিনিসকে একসাথে করার চেষ্টা করি, মানে আমরা সাধারণত পেশেন্ট যখনই আমাদের কাছে আসি, তখন প্রথমে আমরা হিস্ট্রি নেওয়ার চেষ্টা করি, হিস্ট্রি থেকে বোঝার চেষ্টা করি যে পেশেন্টের বার্নটা কি ধরনের বার্ন। সাধারণত সানবার্নটা 1st ডিগ্রি বার্ন হয়। সানবার্ন মিনস যারা দেখা যায় যে সমুদ্র সৈকতে ভ্রমণ করতে গিয়েছে, সি বিচে পড়ে থাকার জন্য অনেকে গায়ের রং চেঞ্জ হয়ে যায় না, এটাকে সানবার্ন বলছে। এটা সাধারণত 1st ডিগ্রি বার্ন। 2nd ডিগ্রি বার্ন ইউজুয়ালি স্কাল্ড, ফ্লেম বার্ন এবং কেমিক্যাল বার্ন। কেমিক্যাল তাও হচ্ছে উইক কেমিক্যালের কারণে হয়, উইক কেমিক্যালের কারণে 2nd ডিগ্রি বার্ন হয়। আর যদি কেমিক্যালটা স্ট্রং কেমিক্যাল হয়, স্ট্রং অ্যাসিড বা অ্যালকালি হয়, সেক্ষেত্রে 3rd ডিগ্রি বার্ন হবে। অনেক বেশি স্ট্রং কেমিক্যাল যদি হয়, ইলেকট্রিক বার্ন হয়, অথবা অনেকক্ষণ ধরে ফ্লেম বার্ন হয়, প্রলংড ফ্লেম বার্ন, অনেকক্ষণ ধরে একটা বদ্ধ ঘরের মধ্যে অনেকক্ষণ ধরে পুড়েছে, কিংবা কাউকে হাত পা বেঁধে কেরোসিন বা পেট্রোল ঢেলে দেওয়া হয়েছে, অনেকক্ষণ ধরে পোড়ার কারণে এগুলো 4th ডিগ্রি বার্ন হতে পারে। তাহলে দেখো, কেমিক্যাল, স্ট্রং কেমিক্যাল, ইলেকট্রিক বার্ন এবং প্রলংড ফ্লেম বার্ন, এগুলো হচ্ছে 4th ডিগ্রি বার্ন। তাহলে হিস্ট্রি ইম্পর্টেন্ট। হিস্ট্রিটা কিরকম ইম্পর্টেন্ট? হিস্ট্রিতে টেম্পারেচারটা ইম্পর্টেন্ট, টাইম কতক্ষণ ধরে পুড়েছে বা কতক্ষণ ধরে বার্ন হয়েছে সেই টাইমটা ইম্পর্টেন্ট, আর বার্নিং ম্যাটেরিয়াল, কি ম্যাটেরিয়াল দিয়ে পড়েছে সেটা ইম্পর্টেন্ট। হিস্ট্রি থেকে তাহলে আমাদের এই 3টা জিনিস জেনে নিতে হবে।
জেনে নিতে হবে টেম্পারেচারটা কিভাবে জানবো, টেম্পারেচারটা বলতে পারবে না যে কত ডিগ্রি টেম্পারেচারে সে পুড়ে গেছে, আমরা ধারণা করব কত ডিগ্রি টেম্পারেচারে পুড়েছে। বাড়িতে বাড়িতে যদি গরম পানিতে কেউ পুড়ে যায়, সেই গরম পানির টেম্পারেচারটা একটু কম হবে। যদি কেউ ভুটভুটি অ্যাক্সিডেন্ট বা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টে যদি কেউ পুড়ে যায়, তাহলে সেই পোড়াটা সাধারণত একটু বেশি ডিপ হয়ে থাকে। যে কোনো বার্নের প্রথম কথাই হচ্ছে ফার্স্ট এইড। ফার্স্ট এইডের অনেকগুলো কথা, তার মধ্যে একটা হচ্ছে সোর্সটাকে সরিয়ে ফেলা। তোমার যদি ফ্লেম বার্ন হয় তাহলে আগুনের কাছ থেকে পেশেন্টকে সরিয়ে ফেলতে হবে, স্ক্যাল্ড হলে সেটাও সরিয়ে ফেলতে হবে, অথবা ইলেকট্রিক ইনজুরি যদি হয় সেক্ষেত্রে পাওয়ারটা অফ করে দিতে হবে। অনেকের প্রশ্ন থাকে যে ইলেকট্রিক বার্নে পানি ঢালবো কি ঢালবো না। ইলেকট্রিক বার্নেও পানি ঢালতে হবে, তার প্রথম কাজ হবে সোর্সটাকে বন্ধ করে দেওয়া, পাওয়ারটাকে অফ করে দিয়ে তারপরে যে বার্ন এরিয়াটা সেটাতে পানি ঢালতে হবে। তাহলে পানি ঢালাটা ম্যান্ডেটরি সব বার্নের জন্য। স্ক্যাল বলো, ফ্লেম বার্ন বলো, ইলেকট্রিক বার্ন বলো বা কেমিক্যাল বার্ন বলো, সবগুলা বার্নেই পানি ঢালতে হবে। শুধুমাত্র এক্সেপশন হচ্ছে ইলেকট্রিক বার্নে পাওয়ার অফ করার পরে পানি ঢালতে হবে। পাওয়ার অফ না করে পানি ঢালতে গেলে যে পানি ঢালতে যাবে সেও ইনজুরি হয়ে যাবে। তাহলে ফার্স্ট এইডের প্রথম কথা হচ্ছে যে সোর্স থেকে সরিয়ে নিতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে পর্যাপ্ত পরিমাণ ট্যাপ ওয়াটার, নর্মাল ট্যাপ ওয়াটার দিয়ে দিতে হবে, সেটা আমরা সাধারণত বলি 20 থেকে 30 মিনিটস। এবং থার্ড কাজ হচ্ছে বাসায় যদি কোনো অয়েন্টমেন্ট বা ক্রিম থাকে ভালো, না থাকলে কোনো সমস্যা নেই, পরিষ্কার একটা কাপড় দিয়ে র‍্যাপ করে দিতে হবে। তার যে পোড়া ঠান্ডা কাপড়টা ছিল সেটা সরিয়ে ফেলতে হবে, না হলে কি হবে, না হলে যেটা হবে যে হাইপোথার্মিয়া ডেভেলপ করবে, বিশেষ করে বাচ্চাদের এবং বয়স্ক রোগীদের। তুমি যে ফার্স্ট এইড দিলে ছোটখাটো বার্নে ফার্স্ট এইডই যথেষ্ট। তাহলে বড় বার্ন কোনটা? বড় বার্ন মিন্স সিরিয়াস বার্ন, যেগুলো হসপিটালাইজ করতে হবে। তাহলে এটা একটা প্রশ্ন তোমাদের রিটার্নে আসতে পারে, অথবা ভাইবা বোর্ডে স্যাররা জিজ্ঞেস করতে পারে যে সিরিয়াস বার্ন রিকোয়ারিং হসপিটালাইজেশন, কোন বার্ন পেশেন্ট গুলাকে তোমরা হসপিটালে পাঠাবা বা বার্ন ম্যানেজমেন্টের জন্য স্পেশালাইজড পার্সনের কাছে পাঠাবা। সেটা হচ্ছে মোর দেন 15% বার্ন ইন অ্যাডাল্ট, মোর দেন 10% বার্ন ইন চাইল্ড। তার মানে অ্যাডাল্টের ক্ষেত্রে যদি 15%-এর বেশি বার্ন হয় তাকে হসপিটালে ভর্তি করতে হবে, আর বাচ্চাদের ক্ষেত্রে 10%-এর বেশি বার্ন হলে ভর্তি করতে হবে। এছাড়া যদি যে কোনো সাইজের ডিপ বার্ন, যদি সেটা অনেক ছোট বাচ্চা হয় বা অনেক বয়স্ক পেশেন্ট হয়, সেই পেশেন্ট গুলোকে হসপিটালে রেফার করতে হবে। স্পেশাল কিছু রিজিয়ন আছে যেখানকার বার্ন গুলো আমরা মেজর বার্ন হিসেবে ট্রিট করি, সেগুলো হচ্ছে ফেস বার্ন, হ্যান্ডস বার্ন, ফুটের বার্ন, অথবা পেরিনিয়ামে যদি বার্ন ইনজুরি হয়, এই পেশেন্ট গুলোকে অবশ্যই হসপিটালে রেফার করতে হবে অথবা ভর্তি করতে হবে। সার্কামফারেন্সিয়াল বার্ন থাকতে পারে, সেটা একটা হাতে হয়তো অল্প পার্সেন্ট বার্ন কিন্তু সার্কামফারেন্সিয়াল বার্ন, অথবা পায়ে অল্প পার্সেন্ট বার্ন কিন্তু সার্কামফারেন্সিয়াল বার্ন। এই বার্ন গুলোকে হসপিটালাইজেশন করতে হবে। ইনহেলেশন ইনজুরি থাকলে হসপিটালাইজেশন করতে হবে, কেমিক্যাল বার্ন, ইলেকট্রিক্যাল বার্ন, অথবা একটা বার্ন পেশেন্ট সেটা মোর দেন 10% বা মোর দেন 15% নাও হতে পারে, কিন্তু অ্যাসোসিয়েটেড ট্রমা যদি থাকে, যেটা বলছিলাম যে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট, ভুটভুটি অ্যাক্সিডেন্ট হলো, সাথে স্ক্যালড আছে, প্লাস তার আরো কিছু সমস্যা আছে, সাথে হেড ইনজুরি আছে, ফিমার ফ্র্যাকচার আছে, কিংবা চেস্টে ইনজুরি আছে, অ্যাবডোমিনাল ইনজুরি আছে, এরকম অ্যাসোসিয়েটেড ট্রমা যদি থাকে একটা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টের পেশেন্ট অথবা ফল ফ্রম হাইটের পেশেন্ট, পেশেন্টটাকে পার্সেন্ট যত কমই হোক না কেন সে পেশেন্টটাকে সিরিয়াস বার্ন পেশেন্ট হিসাবে হসপিটালাইজেশন করতে হবে। আর কাদেরকে করতে হবে? যাদের কোমরবিড ডিজিজ আছে। কোমরবিড ডিজিজ আমাদের এখন অহরহ সব ফ্যামিলিতেই দেখা যাবে, কিছু মানুষের ডায়াবেটিস আছে, কারো কারো ক্রনিক লিভার ডিজিজ আছে, কারো কারো ক্রনিক কিডনি ডিজিজ আছে। এইসব মানুষগুলোকে পার্সেন্ট যাই হোক না কেন হসপিটালাইজেশন করতে হবে। তাহলে জিনিসটা খুব ইজি। অ্যাডাল্ট মোর দেন 15% বার্ন, চাইল্ড মোর দেন 10% বার্ন, very young patient, very elderly patient with deep burn, special region burn that is face,
hands, feet, perineum, circumferential burn, inhalation injury, chemical burn, electrical burn, associated trauma and comorbidities. এতক্ষণ অনেক থিওরি কথা হয়ে গেল, এখন চলে আসি ম্যানেজমেন্ট অফ বার্ন পেশেন্ট। প্রথমে শুরু করেছিলাম এই বলে যে আজকের ক্লাসটা তোমাদের 5th ইয়ার বা ফাইনাল ইয়ারের জন্য খুব ইম্পর্টেন্ট, কারণ ফাইনাল প্রফে এখান থেকে প্রশ্ন থাকবে, রিটেন ভাইবা অথবা যদি বলি অসপিতেও বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি থেকে কোশ্চেন থাকবে। শুধু কি তাই পরীক্ষা পাশের জন্য কি ম্যানেজমেন্ট অফ বার্ন পেশেন্ট জানা জরুরি? অবশ্যই না। আমরা যদি চিন্তা করি যে ম্যানেজমেন্ট অফ বার্ন আমরা কেন জানবো, আমার বাসায় একটা বার্নের পেশেন্ট, এখনই কেউ একটা ছোট বাচ্চা স্ক্যালড হতে পারে, কিংবা বাসায় একটু আগুন ধরে যেতে পারে, কিংবা বাচ্চা হয়তো হামাগুড়ি দিয়ে কোনো একটা ইলেকট্রিক তার ধরে ফেলতে পারে। যে কোনো কারণে একটা বার্ন পেশেন্টের ম্যানেজমেন্ট ডাক্তার হিসেবে, এমবিবিএস পাস একজন ডাক্তার হিসেবে তুমি যদি না দিতে পারো, নিজের ফ্যামিলির ম্যানেজমেন্ট যদি দিতে না পারো, তোমার প্রতিবেশীর ম্যানেজমেন্ট যদি দিতে না পারো, তোমার আত্মীয়ের ম্যানেজমেন্ট যদি দিতে না পারো, তাহলে জিনিসটা খুবই কষ্টকর হয়ে দাঁড়াবে, কারণ এটা একেবারেই প্রাথমিক চিকিৎসা। তাহলে ম্যানেজমেন্ট অফ বার্ন পেশেন্ট শুরু হয়েছিল ফার্স্ট এইড থেকে। ফার্স্ট এইড কিন্তু শুধু ডাক্তার না, অনেকেই জানে, কিন্তু ডাক্তার হিসেবে ম্যানেজমেন্ট অফ বার্ন পেশেন্ট তোমাকে জানতে হবে। কথাটা আসছে ম্যানেজমেন্ট অফ বার্ন পেশেন্ট, আমি কিন্তু বলিনি কি ম্যানেজমেন্ট অফ বার্ন, দুটা আলাদা শব্দ। একটা হচ্ছে পেশেন্ট ম্যানেজমেন্ট, আর একটা হচ্ছে শুধু পোড়া জায়গার ম্যানেজমেন্ট। তাহলে আমি একটু ব্রড সেন্সে যদি চিন্তা করি যে আমাকে বার্ন পেশেন্ট ম্যানেজমেন্ট করতে হবে, তাহলে আমাকে অনেক বড় ভাবে ম্যানেজমেন্টটা দিতে হবে। কিভাবে দিতে হবে একটু স্লাইডে চলে যাই। আমাকে চিন্তা করতে হবে বিফোর ম্যানেজমেন্ট, পেশেন্টটাকে থরলি অ্যাসেস করতে হবে, জাস্ট লাইক আদার ট্রমা পেশেন্ট। কিরকম? পেশেন্টটা আমার কাছে এসেছে বার্ন উইথ রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট অথবা বার্ন উইথ ফল ফ্রম হাইট, তাহলে আমাকে চলে যেতে হবে প্রাইমারি সার্ভে। আমি জানি যে তোমরা অলরেডি জানো ক্যাজুয়ালিটি পেশেন্ট গুলোকে এইভাবেই ম্যানেজমেন্ট শুরু করতে হয়। প্রাইমারি একটা সার্ভে করতে হবে, যেটা এটিএলএস গাইডলাইনে করা হয়। তোমরা সবাই জানো এটিএলএস গাইডলাইনে কি কি আছে, এয়ারওয়ে মেইনটেনেন্স হচ্ছে কিনা ঠিক মতো, ব্রেদিংটা স্পন্টিনিয়াসলি হচ্ছে কিনা, সার্কুলেশনটা দ্যাট মিনস কোনো হেমোরেজ আছে কিনা, সেটা ইন্টারনাল এক্সটার্নাল হেমোরেজ হতে পারে, ইন্টারনাল হেমোরেজ হতে পারে। এক্সটার্নাল কোনো হেমোরেজ থাকলে সেটা কন্ট্রোল নিতে হবে। তাহলে এয়ার রেট কন্ট্রোল নিতে হবে, ব্রিদিং স্পন্টিনিয়াস করতে হবে, কোনো হেমোরেজ থাকলে সেটার কন্ট্রোল নিতে হবে, কোনো ডিসএবিলিটি থাকলে, পেশেন্ট আনকনশাস থাকলে সেটার ম্যানেজমেন্ট দিতে হবে, কোথাও কোনো কম্পার্টমেন্ট সিনড্রোম ডেভেলপ করলো কিনা সেটা খেয়াল করতে হবে, থাকলে সেটার ম্যানেজমেন্ট দিতে হবে, আর নিউরোলজিক্যাল স্ট্যাটাসে কোথাও কোনো অসুবিধা হলো কিনা সেটা যেমন টুকে রাখতে হবে পেশেন্টের ফাইলে, যে হ্যাঁ তার নিউরোলজিক্যাল স্ট্যাটাস আগে থেকেই, একটা পেশেন্ট আগে থেকেই একটা নিউরোলজিক্যাল স্ট্যাটাস থাকতে পারে, সেটা যেমন মেনশন করতে হবে। কিংবা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট কিংবা ফল ফ্রম হাইটের সাথে নতুন করে একটা নিউরোলজিক্যাল প্রবলেম হতে পারে, সেটাও মেনশন করতে হবে। এটা একতরফা ক্লাস হচ্ছে, তো আমি ক্লাসে থাকলে, ক্লাসের লেকচারে আমি সাধারণত বলি যে ফল ফ্রম হাইটের সাথে বার্নের কি সম্পর্ক। ফল ফ্রম হাইটের সাথে বার্নের সম্পর্কে একটু বলে রাখি, সেটা হচ্ছে যে একটা ওয়ার্কার, ইলেকট্রিক্যাল ওয়ার্কার যখন কাজ করে একটা পোলে কাজ করতে গিয়ে পোল থেকে পড়ে যেতে পারে, সে কিন্তু ইলেকট্রিক বার্ন হয়ে পুড়ে গেছে, পেশেন্টটা ইলেকট্রিক বার্ন হিসেবেই বার্ন ইউনিটে ঢুকবে, বার্ন ডিপার্টমেন্টে ঢুকবে, কিন্তু তার হিস্ট্রিটা কিন্তু ফল ফ্রম হাইট। ফল ফ্রম হাইটের যে কোনো প্রবলেম তার থাকতে পারে, সেটা মাথায় রেখেই আমরা প্রাইমারি সার্ভেতে যাচ্ছি। রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টের পেশেন্ট, ভুটভুটি অ্যাক্সিডেন্ট কিংবা একটা গাড়ির ইঞ্জিনের গরম পানিতে পুড়ে আসতে পারে, এই পেশেন্টটাও ইমার্জেন্সি থেকে সরাসরি বার্ন ডিপার্টমেন্টে ঢুকে যায় স্ক্যালড হিসেবে। কিন্তু এই পেশেন্টটা যে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টের অন্য প্রবলেম গুলো আছে কিনা সেটা কিন্তু আগেই কেউ দেখে দেয়নি, অতএব এটা কিন্তু দেখে দেওয়াটা তোমার দায়িত্ব। তার মানে আমরা বার্ন পেশেন্ট ম্যানেজমেন্ট করব, শুধু বার্নের ম্যানেজমেন্ট নিয়ে থাকলে আমাদের হবে না। তাহলে এ বি সি ডি শেষ হয়ে গেল, চলে আসলো ই।
দ্যাট মিনস এক্সপোজার অ্যান্ড এনভায়রনমেন্ট কন্ট্রোল, যেটা প্রথমে বলেছিলাম যে ছেঁড়া ভেজা কাপড়টাকে চেঞ্জ করে দিতে হবে, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে মাথা থেকে পা পর্যন্ত আমাকে এক্সপোজ করতে হবে কত পার্সেন্ট বার্ন, সেটা দেখার জন্য, সেটাও ইতে চলে আসলো। আর আমাদের জন্য ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে কোনো জুয়েলারি থাকলে সেটা রিমুভ করে ফেলতে হবে। কিরকম? হাতে একটা চুড়ি আছে বা আংটি আছে, এই চুড়ি বা আংটির কারণে তার কম্পার্টমেন্ট সিনড্রোম হয়ে যেতে পারে। তাহলে প্রথম দফাতেই প্রাইমারি সার্ভে করতে করতে যদি আমরা জুয়েলারিটাকে রিমুভ করে দেই, তাহলে পরবর্তীতে জুয়েলারির কারণে কম্পার্টমেন্ট সিনড্রোমটা আমরা এড়াতে পারবো। তারপরে লাস্ট অফ ফ্লুইড রিসাসিটেশন। সবাই বার্ন ম্যানেজমেন্ট পড়তেই আতঙ্কের মধ্যে চলে যায় যে ফ্লুইড রিসাসিটেশনটা এত কঠিন, কিভাবে মনে রাখবো, পরীক্ষা হলেই বা কিভাবে মনে রাখবো, কিভাবে পাশ করে যাব। দেখা যাক সেকেন্ডারি সার্ভে। সেকেন্ডারি সার্ভে যদি আমি চিন্তা করি, তাহলে চলে আসতে হবে হিস্ট্রিতে। হিস্ট্রিটা কি আমরা বলি সুন্দরভাবে, যেটা অ্যাম্পল হিস্ট্রি। অ্যাম্পল হিস্ট্রি কি? এতে অ্যালার্জি, অ্যালার্জি টু এনি ফুড অর ড্রাগস, এম তে মেডিকেশন, পি তে পাস্ট ইলনেস, তার আগে থেকে কোনো কোমরবিড ডিজিজ আছে কিনা, সে লাস্ট কখন খেয়েছে, আর ইভেন্ট। ইভেন্ট মানে কিভাবে ঘটনাটা ঘটলো, বাড়িতে গরম পানিতে পুড়েছে না রাস্তায় রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টে গরম পানিতে পুড়েছে, এমনিতেই আগুন লেগে গেছে নাকি কেউ তাকে ঘরের মধ্যে বন্দি করে কেরোসিন বা পেট্রোল ঢেলে দিয়ে আগুন লাগিয়ে দিয়েছে, তার আদার্স কোনো অ্যাসোসিয়েটেড ইনজুরি আছে কিনা, এই সবগুলো আমরা সেকেন্ডারি সার্ভেতে খুব ঝটপট জেনে নিব। আর সাথে হেড টু টো এক্সামিনেশন করব। তাহলে এতক্ষণ পুরো পেশেন্টটাকে ম্যানেজমেন্ট কিভাবে দিব সেই চিন্তায় ছিলাম। দেখা গেল যে তার এয়ারওয়ে, ব্রিদিং, সার্কুলেশন সবকিছু ঠিক আছে, তার কোনো নিউরোলজিক্যাল প্রবলেম নেই। আমরা তাহলে এখন চিন্তা করতে পারি কিভাবে তার বার্ন এরিয়াটাকে অ্যাসেস করব এবং বার্ন এরিয়াটার কিভাবে একটা বেটার ম্যানেজমেন্ট দেওয়া যায়। তাহলে বার্ন এরিয়াটাকে অ্যাসেস করতে হলে আমাদের পার্সেন্ট অফ বার্ন জানতে হবে। আমরা যদি চিন্তা করি যে পেশেন্টের একটা হাত 1%, তাহলে এটা একটা থিওরি হতে পারে যে পেশেন্টের হাত হচ্ছে 1%। এই 1%কে হিসাব করে আমরা পুরো বডিতে কত পার্সেন্ট বার্ন হয়েছে সেটা জানতে পারি। কিন্তু একটা মানুষের যদি পুরো বডিতে অনেক বেশি বার্ন হয়ে থাকে, তাহলে 1% করে মাপাটা একটু কঠিন হয়ে যায়। তাহলে আমরা অন্যভাবে অন্য কোনো থিওরির চিন্তা করলো সবাই মিলে, দেখা গেল যে রুল অফ 9 একটা থিওরি হতে পারে। অনেক বেশি বার্ন যাদের, সেক্ষেত্রে সিভিয়ার বার্ন যাদের, সেক্ষেত্রে রুল অফ 9-এ খুব চটপট আমরা পার্সেন্টটা জানতে পারবো। 1% করে দেখার চাইতে এটা ইজি হয়ে যায়। তারপরে চিন্তা করা হলো যে বড়দের বডি কনফিগারেশন আর বাচ্চাদের বডি কনফিগারেশন একরকম না, রুল অফ 9 আসলে সবার জন্য পারফেক্ট হচ্ছে না। তখন লুন এন্ড ব্রাউডার চার্ট বলে একটা চার্ট দাঁড় করানো হলো, যেটা অনেক বড় বার্নের ক্ষেত্রে, লার্জার বার্নের ক্ষেত্রে মোর অ্যাপ্রোপ্রিয়েট। এবং অ্যাপ্রোপ্রিয়েট ঠিক আছে, কিন্তু এটা একটু মনে রাখা টাফ, সেজন্য এই চার্ট সাধারণত রেফারাল হসপিটালগুলোতে বা বার্ন ডিপার্টমেন্টে ব্যবহার করা হয়। তাহলে আমরা 3টা থিওরি অলরেডি জেনে গেলাম। একটা হচ্ছে পেশেন্টস হোল হ্যান্ড 1%, রুল অফ 9 যেটা হচ্ছে ফার্স্ট একদম প্রথম দেখে একটু ধারণা করা যায় যে রুল অফ 9-এ এত পার্সেন্ট বার্ন। তবে মোর অ্যাকুরেট যদি বলতে হয় সেটা হচ্ছে লুন্ড এন্ড ব্রাউডার চার্ট। কঠিন লাগছে কি? এখন একটা প্রশ্ন আসে যে 1% বার্ন যেটা বলছিলাম হোল হ্যান্ড, হ্যান্ড বলতে কি শুধু পাম অফ হ্যান্ড নাকি ফিঙ্গার পালপেট গুলোও এর মধ্যে ইনক্লুডেড হবে? অবশ্যই ফিঙ্গার গুলোকে ইনক্লুড করতে হবে। তার মানে পাম এন্ড ফিঙ্গার পুরোটা 1%। তাহলে আমি রিপিট করছি, অ্যাসেসমেন্ট অফ বার্ন পার্সেন্ট যদি বলি, তাহলে পেশেন্টস হোল হ্যান্ড 1%, এটা একটা প্রসিডিউর হতে পারে, রুল অফ 9 হতে পারে, অ্যান্ড লুন অ্যান্ড ব্রাউডার চার্ট হতে পারে। লুন অ্যান্ড ব্রাউডার চার্টটা খুবই কমপ্লিকেটেড তোমাদের জন্য, যার জন্য ওটা মনে রাখার দরকার নেই। টিচাররাও এটা নিয়ে তোমাদেরকে খুব বেশি বিপদে ফেলবে না আশা করছি। এখন সিভিয়ারিটি অফ বার্ন, সিভিয়ারিটি অফ বার্ন কিভাবে ডিটারমাইন করতে হবে? এই যে একটা বললাম বার্ন সারফেস এরিয়া কত পার্সেন্ট পুড়েছে, তারপরে হচ্ছে ডেপথ অফ বার্ন,
কত ডিপ হয়েছে, মানে ফার্স্ট ডিগ্রি, এটাকে ফার্স্ট ডিগ্রি বার্ন, সেকেন্ড ডিগ্রি বার্ন, থার্ড ডিগ্রি বার্ন না ফোর্থ ডিগ্রি বার্ন, এর উপর ডিপেন্ড করে তোমরা বলতে পারবা যে পেশেন্টের মরবিডিটি বা মর্টালিটি কেমন। আরেকটা হচ্ছে আদার্স কনসিডারেশন। আদার্স কনসিডারেশনের মধ্যে কি আসবে? আসবে পেশেন্টের অ্যাসোসিয়েটেড ট্রমা আছে কিনা, কোমরবিড ডিজিজ আছে কিনা, পেশেন্টের বয়স কি অনেক বেশি না পেশেন্টটা বাচ্চা, এগুলো নিয়ে সবকিছু মিলে একটা বার্ন পেশেন্টের সিভিয়ারিটি ডিটারমাইন করা হয়। খেয়াল করেছো আমার সবগুলো স্লাইড কিন্তু খুব ছোট ছোট, এবং মজার ব্যাপার হলো এই ছোট ছোট স্লাইড থেকে ছোট ছোট কোশ্চেন তোমাদের রিটেনে চলে আসতে পারে অস্পিতে, অথবা ভাইবা বোর্ডের স্যাররা খুব ছোট ছোট কিছু কোশ্চেন করে জেনে নিতে পারে যে বার্ন ম্যানেজমেন্ট সম্পর্কে তোমাদের কোনো ধারণা কতটুকু বা আদৌ কোনো ধারণা আছে কি না। এটা একটা ট্রিটমেন্ট অফ অ্যাডমিশন, মানে বার্ন ডিপার্টমেন্টে বা রেফারেল সেন্টারে যখন পেশেন্ট চলে আসলো, আমরা প্রাইমারি সার্ভে করলাম, সেকেন্ডারি সার্ভে করলাম, করে দেখলাম যে তার আদার্স কোনো প্রবলেম তেমন নেই, আমাকে বার্ন ম্যানেজমেন্টটাই এখন মেইন প্রবলেম, তখন আমি বার্ন ম্যানেজমেন্টে চলে যাচ্ছি। প্রথমেই চলে আসি খাদ্য, ডায়েট। ডায়েট করতে হবে কি, বার্ন পেশেন্টকে হাই প্রোটিন ডায়েট দিতে হবে, অনেক বেশি ফ্লুইড খাওয়াতে হবে, আর সোজা হিসাবে যদি আমি বলি তাহলে প্লেন্টি ওরসালাইন খাওয়াতে হবে। হাই প্রোটিন ডায়েট আমাদের জন্য, আমাদের মতো পোর কান্ট্রিতে হাই প্রোটিন ডায়েট সবচেয়ে অ্যাভেলেবল, ইজিলি অ্যাভেলেবল এবং চিপ কি হবে, সেটা হচ্ছে ডিমের সাদা অংশ। তারপরে আসছে ফ্লুইড, কি ফ্লুইড দিব এটা নিয়ে আমি একটু পরে আলোচনা করছি। তোমাদের কাছে ভয়াবহ যে ব্যাপারটা সেটাকে ইজি ভাবে প্রেজেন্ট করা যায় কিনা সে চেষ্টা করব। একটা ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক দিতে হবে। আমরা সাধারণত কম্বিনেশন অ্যান্টিবায়োটিক পছন্দ করি, যেটা গ্রাম পজিটিভ গ্রাম নেগেটিভ দুটাকে কভার দিবে। আর পেশেন্টের চাহিদা একটা ভালো ব্যথার ওষুধ, অ্যানালজেসিক, সেটা ফার্স্ট চয়েস মরফিন বলতে পারো, পেথিডিন বলতে পারো, অথবা কেটোরোলাক, ডাইক্লোফিন অথবা ন্যালবুফিন, কিছু একটা ভালো একটা অ্যানালজেসিক দিতে হবে। এখানে খেয়াল করো আমি একটু বড় করে লিখে রেখেছি আইভি, মানে ইন্টারভেনাসলি দিতে হবে। যখনই অ্যানালজেসিক দিচ্ছ সাথে অ্যান্টি আলসারেন্ট দিতে হবে, এবং অনেক সময় অ্যান্টি এমেটিকটাও, বমির ওষুধ, বমির ইনজেকশন যেটা সেটাও ম্যান্ডেটরি। টিটেনাস প্রোফাইলেক্সিস বলে একটা দুটা কোশ্চেন মার্ক দেওয়া, তার মানে টিটেনাস প্রোফাইলেক্সিস সবার জন্য না, কারোর জন্য দিতে হবে, কারোর জন্য দিতে হবে না। যদি মায়ের টিটেনাস প্রোফাইলেক্সিস কমপ্লিট করা থাকে তাহলে বাচ্চার অনেক সময় লাগে না, আবার বাচ্চার ইপিআই শিডিউলে যদি টিটেনাসের ভ্যাকসিন দেওয়া থাকে তাহলে 5 বছর বয়স পর্যন্ত টিটি টিআইজি কোনোটাই লাগবে না। আবার অনেক মহিলা দেখবা 5টা ডোজ কমপ্লিট থাকে, তাদেরও টিটি টিআইজি লাগে না। তাহলে টিটেনাস প্রোফাইলেক্সিস কার লাগবে কার লাগবে না ওটা ডিসাইড করতে হবে পেশেন্টের বয়স এবং জেন্ডার দেখে। আরেকটা হচ্ছে কন্টিনিউয়াস ক্যাথেটারাইজেশন, এখানেও দুটা কোশ্চেন মার্ক। তাহলে ক্যাথেটার কেন দিব, ক্যাথেটার কেন দিব? পেশেন্ট বলবে যে আমি পেশাব করতে পারছি, কিংবা পেশেন্টের অ্যাটেন্ডেন্ট বলতে হবে যে পেশাবে তো কোনো সমস্যা নাই, কেন ক্যাথেটার করবেন? ক্যাথেটার করব এই কারণে আমি যে ফ্লুইড মেজারমেন্টটা করেছি এবং ফ্লুইডটা দিচ্ছি সেটা ঠিক মতো দিলাম কিনা, মেজারমেন্টটা ঠিক ছিল কিনা সেটা আমি জানবো কি করে, ফলো আপ নিব কিভাবে? এই ফলো আপে হেল্প করবে ক্যাথেটার। ক্যাথেটারের ইউরিনের কালার দেখে, অ্যামাউন্ট দেখে আমরা বুঝতে পারবো যে ফ্লুইড রিসাসিটেশনটা অপটিমাম হয়েছে কিনা। অতএব যাকে ফ্লুইড দিতে হবে, যে পেশেন্টের ফ্লুইড লাগবে সে পেশেন্টকে ক্যাথেটার দিতে হবে। এক্সেপশন হচ্ছে যদি ফ্লুইড নাও লাগে, শুধু পেরিনিয়াল ইনজুরি থাকে, সেক্ষেত্রে ক্যাথেটার দিতে হবে শুধু পেরিনিয়াল ইনজুরিটাকে ম্যানেজ করার জন্য, সেটা আলাদা হিসাব। কিন্তু ফ্লুইড দিলেই পেশেন্টকে ক্যাথেটার করতে হবে জাস্ট ফর ফলো আপ। ড্রেসিং কি দিব, ড্রেসিং ম্যাটেরিয়াল এটা একটা আলাদা প্রশ্ন। আর আদার্স অ্যাকর্ডিংলি, মানে আর কোনো ইনজুরি থাকলে সেই ইনজুরির ব্যবস্থা নিতে হবে, কোমরবিড ডিজিজ থাকলে, ডায়াবেটিস থাকলে ডায়াবেটিসের ট্রিটমেন্ট নিতে হবে, তার যদি রেনাল ফেলিওর থাকে রেনাল ফেলিওরের ম্যানেজমেন্ট দিতে হবে, এগুলো দিতে হবে। কঠিন কথায় যাওয়ার আগে আরেকবার মনে করে নেই আসলে ফ্লুইড কাদেরকে দিব। বাচ্চাদের যদি 10%-এর উপরে বার্ন হয় তাহলে তাকে ফ্লুইড দিব, অ্যাডাল্টের যদি 15%-এর উপরে বার্ন হয় তাকে ফ্লুইড দিব। আমরা বলেছিলাম যে কাদেরকে হসপিটালাইজেশন করব, তাহলে দেখো মিল কোথায়। আসলে এরা হচ্ছে মেজর বার্নের পেশেন্ট, এদেরকে
হসপিটালে এই জন্যই ভর্তি করছি কারণ এদেরকে ফ্লুইড দিতে হবে, এদেরকে অবজারভেশনে রাখতে হবে। আর এই ফ্লুইড রিসাসিটেশনটাকে মনিটর করছে কে করছে? ক্যাথেটারাইজেশনের মাধ্যমে আমরা ইউরিন আউটপুট বা ইউরিনের কালার দেখে আমরা মনিটর করতে পারবো। টাফ, সবচেয়ে টাফ কোশ্চেন তোমাদের জন্য, ফিফথ ইয়ারের স্টুডেন্টরা খুবই হতাশ, এত কঠিন একটা ব্যাপার ফ্লুইড রিসাসিটেশন কিভাবে মনে রাখা যায়? সোজা হিসাব, আমি বলি খুবই সোজা হিসাব। এখানে পার্কল্যান্ড ফর্মুলা শব্দটা যদি ভুলে যাও অসুবিধা নেই, মনে রাখতে হবে 3 থেকে 4 ml, 3 থেকে 4 ml কথাটাও ভুলে যাও, শুধু 4 ml, 4 ml প্রতি কেজি ওজনে। ওজন তো দুভাবে মাপা যায়, পাউন্ডে আর কেজিতে, আমরা কেজিতে নিব। প্রতি কেজি ওজনে 4 ml এবং কত পার্সেন্ট বার্ন সেটাকে গুণ করতে হবে, তাহলে 4 গুণ কেজি গুণন পার্সেন্ট। এই ফ্লুইডটা কি ফ্লুইড দিতে হবে? ক্রিস্টালয়েড ফ্লুইড দিতে হবে। বার্ন পেশেন্টের প্রথম ফ্লুইডটা হবে ক্রিস্টালয়েড ফ্লুইড কোনগুলা? একদম ইজিলি অ্যাভেলেবল হচ্ছে হার্টম্যান সলিউশন। তাহলে প্রশ্ন অনেকগুলো, একটা হচ্ছে কি ফর্মুলা আমাদের দেশে ফলো করা হয়, সেটা হচ্ছে পার্কল্যান্ড ফর্মুলা। কতবার কিভাবে ফ্লুইডটা দিতে হবে, কত অ্যামাউন্ট, মেজারমেন্ট কিভাবে করবা, 4 গুণন কেজি গুণ পার্সেন্ট, কত পার্সেন্ট বার্ন কিভাবে দেখতে হবে আমরা জেনে গেছি রুল অফ 9 অথবা লুনার বারোডার চার্ট থেকে, বা 1% অফ পেশেন্টস হ্যান্ড সেখান থেকে। আর কেজি তো আমরা ওয়েট মেশিনেই পেয়ে যাব, আর 4 ml তো আমাদের ফিক্সড, তাহলে 4 ইন্টু কেজি ইন্টু পার্সেন্ট। এখান থেকে যে ফ্লুইডটা পেলাম এটা কি ফ্লুইড হবে? ক্রিস্টালয়েড সলিউশন হবে, অ্যাভেলেবল হার্টম্যান সলিউশন। এখন প্রশ্ন আসতে পারে যাদের ডায়াবেটিস তাদেরকে কি ফ্লুইড দিব? যাদের ডায়াবেটিস তাদেরকেও আমরা হার্টম্যান সলিউশন দিব। বাচ্চা হলে কি দিব? বাচ্চা হলেও আমরা হার্টম্যান সলিউশন দিব। তার মানে এই যে ক্রিস্টালয়েড সলিউশন বা হার্টম্যান সলিউশনটা সবার জন্য প্রযোজ্য। এখানে কনফিউশনের কিছু নেই যে ডায়াবেটিস হলে তাদেরকে নরমাল স্যালাইন দিব, নো। বার্নের ক্ষেত্রে বার্নটা এতটাই ইম্পর্টেন্ট যে তার ডায়াবেটিস বেড়ে গেল কিনা সেটা আমরা পরে দেখব। আপাতত জীবন বাঁচানোর জন্য ফ্লুইড রিসাসিটেশন করতে হবে। আমরা অবশ্যই হার্টম্যান সলিউশন দিব সব পেশেন্টকে, ডায়াবেটিক, নন ডায়াবেটিক, এল্ডারলি, চাইল্ড, সব পেশেন্টকে হার্টম্যান সলিউশন দিব। কিভাবে দিব? 4 গুণন কেজি গুণন পার্সেন্ট অফ বার্ন, কত পার্সেন্ট সেই হিসাবে। এই যে মেজারমেন্টের ফ্লুইডটা বের হলো, এই ফ্লুইডটা দেওয়া হবে প্রথম 24 ঘন্টা। প্রথম 24 ঘন্টার হিসাবটা কিরকম? কখন পুড়েছে সে তখন থেকে 24 ঘন্টা। সকাল 10টায় পুড়েছে কিন্তু পেশেন্ট তোমার হাতে এসে পৌঁছেছে দুপুর 1টার সময়, তোমাকে হিসাব করতে হবে সকাল 10টা থেকে। তাহলে প্রথম 24 ঘন্টায় যে ফ্লুইডটা যাবে, ক্রিস্টালয়েড সলিউশনটা যাবে, সেটা হচ্ছে 4 গুণ কেজি গুণ পার্সেন্ট, এই হিসাবে। এখান থেকে একটু আলাদা করে চিন্তা করতে হবে যে এই মেজারমেন্টে যে ফ্লুইডটা পেলে তার অর্ধেক যাবে প্রথম 8 ঘন্টায় আর বাকি অর্ধেক যাবে বাকি 16 ঘন্টায়। তাহলে কি হলো? আমি যে ফ্লুইডটা মেজার করে পেলাম, যে হার্টম্যান সলিউশনটা মেজার করে পেলাম, তার অর্ধেক যাবে পোড়ার সময় থেকে প্রথম 8 ঘন্টায়, বাকি অর্ধেক যাবে তারপরের বাকি 16 ঘন্টায়। আমি কিন্তু 24 ঘন্টার হিসাবে তোমাদেরকে এখন ফ্লুইড রিসাসিটেশনটা পড়াচ্ছি। তাহলে একটা কথা নিচে লেখা আছে বড় করে কালো করে, সেটা হচ্ছে ফর চিলড্রেন অ্যাড মেইনটেনেন্স ফ্লুইড। তাহলে চিলড্রেনের ক্ষেত্রে হার্টম্যান সলিউশন তো দিতেই হবে, সাথে অ্যাড করতে হবে, যোগ করতে হবে, বেশি দিতে হবে কি মেইনটেনেন্স ফ্লুইড, যেটা পেডিয়াট্রিক সার্জারিতে তোমাদেরকে স্যাররা পড়িয়েছে নিশ্চয়ই, যে বাচ্চাদের ওজন অনুযায়ী একটা মেইনটেনেন্স ফ্লুইড দেওয়া হয়। প্রথম 10 কেজির জন্য প্রতি কেজিতে 100 ml, তারপরে 11 কেজি থেকে 20 কেজি পর্যন্ত প্রতি কেজিতে 50 ml, 21 কেজি থেকে 30 কেজি পর্যন্ত প্রতি কেজিতে 20 ml, এভাবে হিসাব করতে হয়। তাহলে এই ফ্লুইডটা কিন্তু অ্যাড করতে হবে, তার মানে বাচ্চাদের হার্টম্যান সলিউশন তো পাচ্ছেই, সাথে বেবি স্যালাইন যেটা পাবে সেটা ওজন অনুযায়ী অ্যাড করতে হবে। পার্কল্যান্ড ফর্মুলায় যে ফ্লুইডটা পেয়েছিলাম সেটা ভাগ করেছিলাম অর্ধেক প্রথম 8 ঘন্টায়,
বাকি অর্ধেক বাকি 16 ঘন্টায়। কিন্তু মেইনটেনেন্স ফ্লুইডের আবার হিসাবটা আসবে পুরো 24 ঘন্টায়। 24 ঘন্টায় কতটুকু ফ্লুইড মেইনটেনেন্স ফ্লুইড দিবে বা কতটুকু বেবি স্যালাইন দিবে, এটা অ্যাড হয়ে যাবে, অতিরিক্ত দিতে হবে। হার্টম্যান সলিউশনের পরিবর্তে না, হার্টম্যান সলিউশনের সাথে এটা অতিরিক্ত হিসেবে দিতে হবে। তাহলে হিসাবটা কি সহজ সোজা হয়ে গেল গেল না? কারো প্রশ্ন থাকলে কমেন্টে করতে পারো, আমার কিন্তু প্রশ্ন আছে ক্লাস শেষে। এখন আমরা আবার রিপিট করছি, সেটা হচ্ছে যে টাইম কিন্তু ক্যালকুলেট করতে হবে টাইম অফ ইনজুরি থেকে, ঠিক আছে? আর যেটা বললাম ক্যাথেটার করতে হবে মনিটরের জন্য। কিভাবে মনিটর করব? অ্যাডাল্টের ক্ষেত্রে 0.5 ml পার কেজি পার আওয়ার, এটা হচ্ছে নর্মাল ইউরিন আউটপুট। নর্মাল ইউরিন আউটপুট অ্যাডাল্টে কত? 0.5 ml পার কেজি পার আওয়ার। এর চেয়ে কম হলে বুঝতে হবে ফ্লুইড কম যাচ্ছে, ডিহাইড্রেটেড হয়ে যাচ্ছে পেশেন্ট। আর যদি বেশি হয় তাহলে বুঝতে হবে ওভার হাইড্রেশন হচ্ছে, সেক্ষেত্রে ফ্লুইডটা কমাই দিতে হবে। আর তাছাড়া পেশেন্টের একটা জেনারেল কন্ডিশন, পালস, ব্লাড প্রেশার, রেসপিরেটরি রেট, কিংবা তোমার হাতের কাছে যদি পালস অক্সিমিটার থাকে সেটা দিয়ে তুমি দেখতে পারো পেশেন্টের কন্ডিশন কিরকম, অথবা ব্লাড গ্যাস অ্যানালাইসিস করতে পারো। এগুলো মনিটরিং এর পার্ট। তাহলে তোমাদের একটা প্রবলেম ছিল ফ্লুইড রিসাসিটেশন। এখান থেকে তোমাদের প্রবলেম বেস কোশ্চেন আসতে পারে। প্রবলেম বেস কোশ্চেন কিরকম? হয়তো বলে দিল যে মনে করো 40 বছরের একজন পেশেন্ট, এ 40 years old male patient came to you with, বলে দিল 40 years old male patient of 60 kg weight, 60 kg বলে দিল তোমাকে, তোমার কাছে আসলো উইথ 25% বার্ন, 25% ফ্লেম বার্ন। তাহলে 40 years old, তার মানে অ্যাডাল্ট পেশেন্ট, 60 কেজি ওজন তুমি পেয়ে গেলা, আর আসলো 25% বার্নে, 25%টা তোমাকে বলে দেওয়া হলো। পেশেন্টটা তোমার কাছে বার্ন হওয়ার 2 ঘন্টা পরে এসেছে, তুমি পেশেন্টের ফ্লুইড রিসাসিটেশন কিভাবে করবে? এইটা প্রবলেম বেস কোশ্চেন হতে পারে। অ্যাটলিস্ট আমাকে কোশ্চেন করতে বললে তো আমি এই ধরনের কোশ্চেন গুলো প্রতিবারই দিয়ে থাকি। তাহলে জানতে হবে রিটেনের জন্য প্রিপারেশনটা এরকম হবে যে পেশেন্টটা তোমার হাতে এসে পৌঁছেছে, তুমি পেশেন্টের ম্যানেজমেন্টটা কিভাবে দিবে। তাহলে পেশেন্টের বয়স জানা হলো, বয়স, পেশেন্টের ওজন কেজিতে জানা গেল, পার্সেন্ট জানা গেল। এখান থেকে সহজে পার্কল্যান্ড ফর্মুলাতে তুমি কতটুকু ক্রিস্টালয়েড সলিউশন দিবে এটা বের করে পরীক্ষা খাতায় লিখলেই তো পাস। কঠিন মনে হয় না। আরেকটা কথা চলে আসি, এটা অবশ্য ছোট প্রশ্ন, কোন কেয়ার কিভাবে করবা? এটা তোমাদের বইতে লেখা আছে, তোমাদের বই থেকেই স্লাইডটা তৈরি, যে সিলভার সালফাডায়াজিন ক্রিম, 1% সিলভার সালফাডায়াজিন ক্রিম, খুবই চিপ এন্ড অ্যাভেলেবল। এটা হচ্ছে বার্ন উন্ড ম্যানেজমেন্টের জন্য ফার্স্ট চয়েস। বাকিগুলা মনে না রাখলেও হবে। প্রথম শব্দটা, প্রথম ক্রিমের নামটা অবশ্যই জানতে হবে, 1% সিলভার সালফাডায়াজিন ক্রিম। নিউট্রিশনের কথা বলেছি যে বার্নের পেশেন্টকে হাই প্রোটিন ডায়েট দিতে হবে, প্রোটিন বেশি বেশি খাওয়াতে হবে, প্রচুর ফ্লুইড খাওয়াতে হবে, এবং যেহেতু এদের ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হতে পারে সেজন্য ওরস্যালাইনের পরিমাণটাও বেশি বেশি খাওয়াতে হবে। এইসব পেশেন্টের আসলে হাই হাই ক্যালোরি লাগে, সেই ক্যালোরির পরিমাপের একটা কঠিন হিসাব আছে, সেই কঠিন হিসাব দিয়ে তোমাদের মাথা নষ্ট করতে চাচ্ছি না, ওগুলো আমাদের মাথাতেই থাক। তোমাদের শুধু জানতে হবে হাই প্রোটিন ডায়েট, হাই প্লেন্টি অফ ফ্রুটস এন্ড প্লেন্টি ওরসালাইন। একটা প্রশ্ন জিজ্ঞেস করতে পারে স্পেশাল বার্ন বলতে কি বুঝো? স্পেশাল বার্ন কোনগুলো? যেগুলোর স্পেশাল ম্যানেজমেন্ট লাগবে। একবার বলেছিলাম হসপিটালাইজেশনের পয়েন্টের মধ্যে কাদেরকে কাদেরকে হসপিটালাইজেশন করবে, তার মধ্যে একটা পয়েন্ট ছিল যে কিছু স্পেশাল এরিয়াতে বার্ন। স্পেশাল এরিয়া বলতে লিম বার্ন, হাতে বা পায়ে পোড়া, ফেস বার্ন, ইনহেলেশন ইনজুরি যদি তুমি সাসপেক্ট করো, আর ইলেকট্রিক বার্ন। এগুলো হচ্ছে সব স্পেশাল বার্ন, কারণ এগুলোর যে ম্যানেজমেন্ট তোমাদেরকে এতক্ষণ বললাম এর বাইরে এদের ম্যানেজমেন্ট গুলো একটু ডিফারেন্ট। যেমন হাতে বার্ন থাকলে আংটি চুড়ি খুলে ফেলতে হবে, সোজা হিসাব। সেকেন্ড হিসাব হচ্ছে হাতে বার্ন, পায়ে বার্ন থাকলে এগুলোকে রেস্ট দিতে হবে এবং এলিভেট করতে হবে, উঁচু করে রাখতে হবে। কেন করে রাখতে হবে?
হাতে বা পায়ে বার্ন, আপার লিম্ব বা লোয়ার লিম্বে যদি বার্ন থাকে এবং তোমরা যদি এগুলো ঝুলিয়ে রাখো, হাত যদি ঝুলিয়ে রাখে, পা যদি উঁচু করে না রাখে, তাহলে ডিপেন্ডেন্ট ইডিমা হবে। ইডিমা থেকে আরো বেশি কম্প্রেশন হয়ে কম্পার্টমেন্ট সিনড্রোম হবে। সামান্য বার্ন ছিল, দেখা যাবে 2 দিন 4 দিন 5 দিন পরে আমাদের কাছে চলে আসছে গ্যাংগ্রিন নিয়ে, ডিজিট গ্যাংগ্রিন নিয়ে বা ফিঙ্গার গ্যাংগ্রিন নিয়ে, বা ইভেন পুরো হাতই পচে গেছে বা পুরো পাই পচে গেছে। চুড়িটা খুলেনি, হাত ঝুলিয়ে রেখেছিল, ইডিমা হয়ে চুড়ি থেকে বাকি ডিস্টাল অংশটা পুরোটাই গ্যাংগ্রিন হয়ে গেছে। হাত কাটতে হয়, আঙ্গুল কাটতে হয়, খুবই ভয়াবহ। তোমাদের মাথায় যদি থাকে যে হ্যাঁ, হাত পুড়ে গেলে বা পা পুড়ে গেলে এই জায়গাগুলো এলিভেট করে রাখতে হবে, তাহলে তোমরা এই ধরনের কমপ্লিকেশন থেকে পেশেন্টকে বাঁচাতে পারবে। তাহলে লিম্ব ইনজুরিটা এই জন্য ইম্পর্টেন্ট, এটা একটা স্পেশাল এরিয়া, কারণ ফাংশনালি হাত বা পায়ের ইম্পর্টেন্স অনেক বেশি। ফেসের ইম্পর্টেন্স কি? ফেসের ইম্পর্টেন্স হচ্ছে, ফেস বার্ন যদি দেখি তাহলে একটা জিনিস মাথায় আসবে, যেটা ইনহেলেশন ইনজুরি হতে পারে। আরেকটা জিনিস হচ্ছে, ফেস মানুষের জন্য খুব ইম্পর্টেন্ট, দুটো দিক দিয়ে ইম্পর্টেন্ট। একটা হচ্ছে এটা কসমেটিক্যালি ইম্পর্টেন্ট এরিয়া, আর সেকেন্ড হচ্ছে এটা অ্যাস্থেটিক্যালি ইম্পর্টেন্ট এরিয়া। একটা মানুষের ফেসে যদি সামান্য দাগ থাকে, সেটা নিয়ে কত মনে কষ্ট, আর একটা মানুষের ফেস যদি বার্ন হয়ে যায় তাহলে কতটা কষ্টের ব্যাপার। তার কতটা টেক কেয়ার নেওয়া উচিত যাতে ফেসের স্কার গুলো একদম মিনিমাম হয়, খুব ভালো একটা হিলিং হয়, তাহলে পেশেন্টের মনটাই ভালো হয়ে যাবে। তাহলে লিম্ব বার্ন ইম্পর্টেন্ট ফর ফাংশনাল ইস্যু, আর ফেস বার্ন বোথ, এক হচ্ছে অ্যাস্থেটিক বা কসমেটিক, আরেকটা হচ্ছে ফাংশনাল। ফাংশনাল কিরকম? এই যে আমি কথা বলছি, আমার ঠোঁট দুটো নড়ছে, আমার ঠোঁটে যদি বার্ন থাকে, বার্ন থেকে যদি ঠোঁট ছোট হয়ে যায়, মুখটা ছোট হয়ে যায়, আমি বড় করে হা করতে পারছি না, ভালো করে কথা বলতে পারছি না, তাহলে ফাংশনালি এটার ইম্পর্টেন্স আছে। নাকের ফুটার আশেপাশে বার্ন হয়ে অনেকের নাক ফুটো ছোট হয়ে যায়, অনেকের চোখে বার্ন হয়ে চোখের পাতা কুঁকড়ে যায়, তখন চোখ বন্ধ করতে পারে না, একট্রোপিয়ান ডেভেলপ করে। এই সবগুলো ইম্পর্টেন্ট, যার জন্য ফেস বার্নের ম্যানেজমেন্ট খুব ট্রিকি এবং খুব যত্নের সাথে এর ম্যানেজমেন্ট দিতে হয়। ড্রেসিং, প্রতিদিনের ড্রেসিং, এর হচ্ছে অ্যান্টিবায়োটিক সিলেকশন, সবকিছু ইম্পর্টেন্ট। আর চলে আসলাম ইনহেলেশন ইনজুরি। তোমরা সবাই জানো, বিভিন্ন সময়ে পেট্রোল বোমা বলো, কিংবা কেউ একটা বদ্ধ ঘরে বার্ন হলো, কিংবা এই যে কয়েকদিন আগে মসজিদে বার্ন হলো, হ্যাঁ, ইনহেলেশন ইনজুরির কারণেই কিন্তু ডেথ রেটটা অনেক বেশি ছিল। মসজিদের দরজা জানালা বন্ধ ছিল কারণ এসি চলছিল, ভিতরে বার্ন হওয়াতে ইনহেলেশন ইনজুরি হয়ে গেছিল। বদ্ধ ঘরের মধ্যে ইনহেলেশন ইনজুরি হয় ফ্লেম বার্ন থেকে। ইনহেলেশন ইনজুরি পেশেন্ট গুলাকে বাঁচানো খুবই মুশকিল, বেশিরভাগ পেশেন্টই মারা যায়, এতে মর্টালিটি রেট অনেক বেশি। তাহলে ইনহেলেশন ইনজুরি একটা স্পেশাল বার্ন। আরেকটা হচ্ছে ইলেকট্রিক বার্ন। বললাম ইলেকট্রিক বার্ন মিন্স 4 ডিগ্রি বার্ন, ডিপ ডার্মাল বার্ন। ইলেকট্রিক বার্ন তোমার কাছে দেখা যাবে পুড়েই চলে আসছে, হাতের একটা অংশ, আপার লিম্বের বা লোয়ার লিম্বের একটা অংশ পুড়ে চলে আসছে, ডিপ বার্ন। অথবা মাথায় একটা বার্ন হয়েছে, বার্ন হওয়াতে মাথার হাড্ডিটা বের হয়ে গেছে, ইলেকট্রিক বার্ন। খুবই খারাপ ধরনের বার্ন, ডিভাস্টেটিং ইনজুরি। এগুলো সব স্পেশাল বার্ন। তাহলে এখন আমরা এই পর্যন্ত আমরা বার্ন ম্যানেজমেন্ট মানে অ্যাকিউট বার্ন ম্যানেজমেন্ট সম্পর্কে জানলাম। ফার্স্ট এইড থেকে শুরু করে হসপিটালে যাওয়ার পরে কি কি ম্যানেজমেন্ট দেওয়া হবে সেটা। এখন প্রশ্ন আসতে পারে বা স্যাররা জিজ্ঞেস করতে পারে, রিটেনে আসতে পারে যে কমপ্লিকেশন অফ বার্ন কি কি। কমপ্লিকেশন অফ বার্ন যদি আমরা চিন্তা করি তাহলে আমরা দুই ভাবে বলতে পারি, একটা হচ্ছে আর্লি কমপ্লিকেশন আর একটা হচ্ছে লেট কমপ্লিকেশন। আর্লি কমপ্লিকেশন কি রকম? আর্লি কমপ্লিকেশন হাইপোভলিমিয়া হতে পারে, হাইপোভলিমিয়া থেকে হাইপোভলিমিক শক হতে পারে, হাইপোথার্মিয়া হতে পারে, ইলেকট্রোলাইটস ইমব্যালেন্স হতে পারে, যেমন হাইপোনেট্রিমিয়া, হাইপোক্যালিমিয়া অথবা হাইপারক্যালিমিয়া। হাইপোপ্রোটিনিমিয়া হতে পারে, প্রোটিন কমে গিয়ে অনেক ধরনের সমস্যা হয়। তার মধ্যে একটা হচ্ছে মাল্টিপল অর্গান ফেলিওর, দ্যাট মিনস এআরডিএস ডেভেলপ করতে পারে। তাহলে কি কি বললাম? হাইপোভলিমিয়া, হাইপোথার্মিয়া, হাইপোনেট্রিমিয়া, হাইপোক্যালিমিয়া, হাইপারক্যালেমিয়া, হাইপোপ্রোটিনিমিয়া। টিটেনাসের প্রোফাইলেক্সিস ঠিক মতো না করলে টিটেনাস ডেভেলপ করতে পারে। বার্নের পেশেন্টের এত বড় স্কিন লস, সেখানে ইনফেকশন হতে পারে, ইভেন সেপ্টিসেমিয়া ডেভেলপ করতে পারে। সবকিছুর শেষে মাল্টিপল অর্গান ফেলিওর হতে পারে। কিডনিতে আমরা বলবো একেআই, লাংসে এআরডিএস অথবা হেপাটিক ফেলিওর হতে পারে।
বার্নের পেশেন্টের ম্যাল অ্যাবজর্পশন সিনড্রোম হয়। আর সার্কামফারেন্সিয়াল বার্ন হলে তো একটু আগেই বললাম যে তার হাতের বা পায়ের আঙ্গুলগুলো অথবা লিম্ব গ্যাংগ্রিন হয়ে যেতে পারে। তাহলে কমপ্লিকেশনস অফ বার্ন পেশেন্ট যদি বলা হয় আমরা দুই ভাগ করে ফেলবো, একটা হচ্ছে আর্লি কমপ্লিকেশন আর লেট কমপ্লিকেশন। আর্লি কমপ্লিকেশনের মধ্যে এই সব হাইপো ব্যাপারগুলো কি কি, হাইপোভলিমিয়া, হাইপোথার্মিয়া, তারপরে ইলেকট্রোলাইটস ইমব্যালেন্স, দ্যাট মিন্স হাইপোনাট্রিমিয়া, হাইপোক্যালিমিয়া, হাইপোপ্রোটিনিমিয়া, টিটেনাস, ইনফেকশন, সেপসিস, মাল্টি অর্গান ফেলিওর। আর কি হতে পারে? আর হচ্ছে লেট কমপ্লিকেশন। লেট কমপ্লিকেশনের মধ্যে কি কি হতে পারে? নন হিলিং আলসার, অনেকদিন ধরে বার্ন উন্ড আছে কিন্তু ম্যাডাম ঘা তো শুকোচ্ছে না। আর কি হতে পারে? ম্যাডাম 2 মাস 3 মাস ড্রেসিং করে তো ঘা শুকিয়ে গেছে কিন্তু উঁচু উঁচু হয়ে আছে। হাইপারট্রফিক স্কার হতে পারে, যেটা প্রথমে বলেছিলাম যে 2 সপ্তাহর বেশি যদি হিল হতে সময় লাগে তাহলে ওটা একটা ব্যাড স্কার হবে। এটাকে আমরা হাইপারট্রফিক স্কারের টার্ন নিতে পারি অবশ্য, অথবা কোনো পেশেন্টের ক্ষেত্রে এটা কেলয়েড হতে পারে। আর যেটা হয় পোস্ট বার্ন কন্ট্রাকচার হয় বিভিন্ন ফিঙ্গারে, ডিজিটে, এক্সিলাতে, নেকে, ইভেন ব্রেস্টেও পোস্ট বার্ন কন্ট্রাকচার হয়। বিভিন্ন ধরনের ডিফর্মিটি হয়, দেখবা যে অনেকে পা বাঁকা, হাত বাঁকা, আঙ্গুল বাঁকা, কারো এক্সিলাটা গায়ের সাথে লেগে গেছে, কিংবা দেখা যাচ্ছে কারো নেকটা এমন ভাবে কন্ট্রাকচার হয়েছে যে মুখ বন্ধ করতেই পারে না, সারাক্ষণ ডিপলিং অফ সালাইভা হয়। এই ধরনের ডিফর্মিটি গুলো হতে পারে। মার্জরিন আলসার হতে পারে। মার্জরিন আলসার কিন্তু ইউজুয়ালি স্কোয়ামাস সেল কার্সিনোমা, তাহলে অনেক দিনের পুরনো বার্ন এরিয়াতে মার্জরিন আলসার হতে পারে। আরেকটা হতে পারে সেটা হচ্ছে বার্ন সাইকোসিস। তাহলে আর্লি কমপ্লিকেশন, লেট কমপ্লিকেশন এভাবে যদি আলাদা করে কিছু পয়েন্টও লিখতে পারো আমার ধারণা ভালো মার্কস পাশের জন্য হেল্প করবে। এখানে একটা ছবি দেওয়া আছে, এটা রাজশাহী মেডিকেলেরই আমাদেরই এক পেশেন্ট যার 46% বার্ন ছিল, অবশ্যই সুপারফিশিয়াল বার্ন ছিল, যার জন্য সুন্দর হিলিং হয়ে বাড়ি চলে গেছে। ডিপিগমেন্টেশনের কথা বলছিলাম। ডিপিগমেন্টেশন 2 ধরনের হতে পারে, একটা হচ্ছে হাইপার পিগমেন্টেশন আর হাইপোপিগমেন্টেশন। এটা দেখো হাইপোপিগমেন্টেশন, সাদা সাদা হয়ে আছে। অনেকের আবার গায়ের কালার অন্য জায়গার কালারের চাইতে কালো কালো হতে পারে। এটা একটা হাইপারট্রফিক স্কারের পেশেন্ট। এই যে দেখো পোস্ট বার্ন স্কার কন্ট্রাকচার কত ধরনের হতে পারে, বিভিন্ন ফিঙ্গারে কত ধরনের হতে পারে। পোস্ট বার্ন স্কার কন্ট্রাকচার এটা একটা লেট কমপ্লিকেশন। পোস্ট বার্ন স্কার কন্ট্রাকচার পায়ে দেখো, পায়ের আঙ্গুলগুলোর কি অবস্থা, অ্যাঙ্কেলের কি অবস্থা। এই পেশেন্টের দেখো আঙ্গুলটা, উপরের পেশেন্টটা দেখো বুড়ো, এইটা লিটল ফিঙ্গার, যেটা লিটল ফিঙ্গারটা একদম ফোরআর্মের সাথে লেগে গেছে। আরেকজনের দেখো নিচেরটা দেখো এলবো কন্ট্রাকচার ডেভেলপ করেছে। ওই যে বলছিলাম ফিমেল পেশেন্টের ব্রেস্ট কন্ট্রাকচার ডেভেলপ করে, ব্রেস্ট কন্ট্রাকচারের একটা পেশেন্ট, আর ডান দিকের পেশেন্টটা অ্যাক্সিলারি কন্ট্রাকচারের পেশেন্ট। এই পেশেন্টের পেরিনিয়াল বার্ন থেকে দেখো পেরিনিয়াল কন্ট্রাকচার ডেভেলপ করেছে। এই পেশেন্ট কিন্তু মেঝেতে বসতে পারে না, স্কোয়াটিং করতে পারে না। এর বড় হলে আরো ধরনের সমস্যা হবে। ডান দিকের পেশেন্টের পপলিটিয়াল কন্ট্রাকচার। তাহলে পোস্ট বার্ন কন্ট্রাকচার, লেট কন্ট্রাকচার, লেট কমপ্লিকেশন যেটা, তাহলে সেগুলো কত ভয়াবহ হতে পারে। আর মার্জরিন আলসারের কথা বলছিলাম, যেটা বলছিলাম যে এটা ইউজুয়ালি স্কিনের স্কোয়ামাস সেল কার্সিনোমার কারণে হয়। একটা পেশেন্টের দেখতে পাচ্ছ এলবোর পিছনের দিকে, আরেকটা পেশেন্টের নিয়ের পিছনের দিকে। এগুলো হচ্ছে মার্জরিন আলসারের কিছু ছবি। আর যেটা বলছিলাম একটা পেশেন্টের ফেসে কত ধরনের সমস্যা হতে পারে, কেন ফেস ইম্পর্টেন্ট, এই পেশেন্টটা খেয়াল করো। তার চুল নেই, অ্যালোপেশিয়া, তারপরে একটোপিয়ন ডেভেলপ করেছে, তার কান নেই বললেই চলে, ভ্রুর অর্ধেক আছে অর্ধেক নেই, মুখে মাইক্রোস্টোমিয়া ডেভেলপ করেছে, নেক কন্ট্রাকচার থাকার কারণে ঠোঁটটা ঝুলে গেছে, সারাক্ষণ ড্রিবলিং অফ স্যালাইভা হয়, সব মিলে ভয়াবহ অবস্থা। এই পেশেন্টটা কিন্তু আমাদের পেশেন্ট, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এই পেশেন্টের ম্যানেজমেন্ট দেওয়া হয়েছে। এখন প্রশ্ন আসতে পারে, একটা ছোট্ট প্রশ্ন আসতে পারে, সার্জিক্যাল ম্যানেজমেন্ট অফ বার্ন পেশেন্ট। অ্যাকুট বার্ন পেশেন্ট ম্যানেজমেন্ট জানলাম, কি কি কমপ্লিকেশন হয় জানতে পারলাম। এখন যদি সার্জিক্যাল ম্যানেজমেন্ট হয়, যা জিজ্ঞাসা করে যে বার্ন পেশেন্টের কি কি সার্জারি করা হয়, তাহলে শুরু থেকে চলে আসি। অ্যাকুট বার্ন পেশেন্টের ফ্যাসিওটমি করতে হতে পারে, নামগুলো শুধু জেনে নাও, ফ্যাসিওটমি, স্কারোটমি,
অ্যাম্পুটেশন হতে পারে, ডিসআর্টিকুলেশন হতে পারে, উন্ড এক্সিশন করতে হতে পারে, স্কিন গ্রাফটিং লাগে, অনেক অনেক পেশেন্টের স্কিন গ্রাফটিং করতে হয়। আর যত ধরনের লেট কমপ্লিকেশন আছে সবগুলো লেট কমপ্লিকেশনের জন্য অ্যাপ্রোপ্রিয়েট, যার জন্য যেটা সেরকম অপারেশনের জরুরি। ঠিক আছে, আমি মনে হয় একটু বেশি সময় নিয়ে নিলাম। আজকের ক্লাস এ পর্যন্ত। আমাদের কথা ছিল ম্যানেজমেন্ট অফ বার্ন পেশেন্ট, অ্যাকুট বার্ন, বার্ন কমপ্লিকেশন, সেটা আর্লি অ্যান্ড লেট, আর সার্জিক্যাল, কিছু সার্জিক্যাল ম্যানেজমেন্টের নাম জানা হলো। এটা ছিল প্রাথমিক একটা ক্লাস বার্ন পেশেন্ট ম্যানেজমেন্টের জন্য, যেটা তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট এবং কিছু ক্ষেত্রে হয়তোবা নিজেদের ম্যানেজমেন্টেও কাজে লাগবে। আশা করছি এরপরে আবার কখনো দেখা হবে প্লাস্টিক সার্জারি রিলেটেড কোনো টপিক নিয়ে। সবাই ভালো থেকো, বাসায় থাকো, অনেক সেফ ধন্যবাদ থাকো। ম্যাম। আবার আমরা ক্লাস আসসালাম। করতে চাই নেক্সট কোনো টপিক নিয়ে, বার্ন নিয়ে ম্যাম। হ্যাঁ? ম্যাম আমরা আবার একটা ক্লাস করতে চাই এরপরে। আচ্ছা, আশা করছি আবার দেখা হবে। সবাই ভালো থাকো, সেফ থাকো। জি আল্লাহ ম্যাম, হাফেজ। আপনিও ভালো থাকবেন। ধন্যবাদ অনেক। আসসালামু আলাইকুম। আল্লাহ, ওয়ালাইকুম সালাম।